মুসলমানদের কাছে সিদ্দিকুল্লাহ হচ্ছে একটা গদ্দার। আগে আব্বাস সিদ্দিকে সামলা, আগে নওশাদ সিদ্দিকে। এই নিজের বগলে গন্ধ, অপর জায়গায় বলছে ওই লোকটার বগলে গন্ধ। এই লোকটি তৃণমূলের সফেদ ঘোড়া। এখন ২৬ সালে ভোট, উনি এখন বাজারে নেমে পড়েছে সফেদ ঘোড়া। একটা ওয়াকফের সম্পত্তি আজকে যদি কলকাতা, সারা বাংলা ছেড়ে দিন, শুধু কলকাতাতে রাজাবাজার, কলুটালা, পার্ক সার্কাস, বেনিয়াপুকুর থেকে শুরু করে গার্ডেন রিচ, শুধু জমি ইয়েতে ওয়াকফের যে সম্পত্তি আছে না, সেই সম্পত্তিগুলো গরিবের হক, এতিমের হক, বিধবা মায়েদের হক। সেই সম্পত্তিগুলো তথাকথিত তৃণমূলের সফেদ ঘোড়া মুসলমানরা, লম্বা টুপি, গোল টুপি, ওয়াকফের মেম্বার, ওয়াকফের প্রেসিডেন্ট, ওয়াকফের সেক্রেটারি, সব কটা জেলে ঢুকবে যদি সিবিআই নোট করো। তোহা সিদ্দিকী নামের পাশ থেকে আপনারা বলুন তো, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, উকিলের ছেলে উকিল হয়, পীরের ছেলে পীর হয়, পীরের ছেলে পীর হয়? কোনোদিনও হয় না, কোনোদিনও হয় না, কোনোদিনও হয় না। কিন্তু শুধু ফুরফুরাট নামটাকে বাদ দিন, শুধু ফুরফুরা, তোহার নাম থেকে ফুরফুরা নামটা বাদ দিন। ওকে বলুন তো, ওর বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, সে আজকে কোটি টাকার মালিক। ও আবার ফাইনাল সেমিফাইনালের কথা বলে। পাঁচাটা গোলাম তৃণমূলের ফাইনাল, ওরটাকে কুকুর আসে না তো মানুষ তো অনেক দূরে। সিদ্দিকুল্লাহ পাল্টু মাল, সফেদ ঘোড়া, দাড়ি মাথায় টুপি পরে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, সিদ্দিকুল্লাহ চৌধুরী হচ্ছে একটা মুসলমানদের কাছে নিমক হারাম। মুসলমানদের কাছে সিদ্দিকুল্লাহ হচ্ছে একটা গদ্দার। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বামফ্রন্টের আমলে জমিয়তে উলামা হিন্দের নাম করে মুসলমানদেরকে নিয়ে কলকাতার রাস্তার বুকে ট্রাম পুড়িয়ে দিল, বাস পুড়িয়ে দিল, কত ছেলে মেয়েকে পুলিশ গ্রেপ্তার করল। আজও সেই কেসগুলো চলছে, আজও সেই কেসগুলো চলছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে সভাপতি ও জমিয়তে উলামার সেক্রেটারিকে ওর জামাই আব্দুস সালাম, আর বাংলায় কোনো মুসলমান নেই, ওর জামাই। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন মন্ত্রী, একটা মুসলমানের চাকরি দিয়েছে, একটা মুসলমানের উপকার করেছে, দেখাতে পারবে? যদি দেখাতে পারে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর পা ধরে সালাম করব। সেই লোকটি তৃণমূলের সফেদ ঘোড়া। এখন ২৬ সালে ভোট, উনি এখন বাজারে নেমে পড়েছে সফেদ ঘোড়া, মুসলমানদেরকে তাতাতে নেমেছে। তাই সিদ্দিকুল্লাহর কাজ হচ্ছে মুসলমানদেরকে নিয়ে, তোহা সিদ্দিকির কাজ হচ্ছে মুসলমানদেরকে নিয়ে ধর্মের দোহাই দিয়ে ওরা বাজারে ভোট কিনতে আসে। একটা ওয়াকফের সম্পত্তি আজকে যদি কলকাতা, সারা বাংলা ছেড়ে দিন, শুধু কলকাতাতে রাজাবাজার, কলুটালা, পার্ক সার্কাস, বেনিয়াপুকুর থেকে শুরু করে গার্ডেন রিচ, শুধু জমি ইয়েতে ওয়াকফের যে সম্পত্তি আছে না, সেই সম্পত্তিগুলো গরিবের হক, এতিমের হক, বিধবা মায়েদের হক। সেই সম্পত্তিগুলো তথাকথিত তৃণমূলের সফেদ ঘোড়া মুসলমানরা, লম্বা টুপি, গোল টুপি, ওয়াকফের মেম্বার, ওয়াকফের প্রেসিডেন্ট, ওয়াকফের সেক্রেটারি, সব কটা জেলে ঢুকবে যদি সিবিআই তদন্ত। এই যে ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে, কামরুজ্জামান কিছুদিন আগে রানী রাসমণি রোডে একটি সভা করেছেন, গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী করবেন। পুরা পীরজাদা তোহা সিদ্দিকী বলছেন যে ওরা করুক, ওরা সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলুক। আমি 29 তারিখে ডিসেম্বর, সম্ভবত ডিসেম্বরের কিংবা নভেম্বরের 29 তারিখে উনি সভা করে উনি আমি ফাইনাল খেলবো। এই ফেল তৃণমূলের পা চেটে এত বড় বাড়ি করেছে, যে বাড়িতে ঢুকতে গেলে 10 টাকার টিকিট চাই। আহারে, নোট করো। তোহা সিদ্দিকী নামের পাশ থেকে আপনারা বলুন তো, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, উকিলের ছেলে উকিল হয়, পীরের ছেলে পীর হয়, পীরের ছেলে পীর হয়? কোনোদিনও হয় না, কোনোদিনও হয় না, কোনোদিনও হয় না।
কিন্তু শুধু ফুরফুরাট নামটাকে বাদ দিন, শুধু ফুরফুরা তোয়ার নাম থেকে ফুরফুরা নামটা বাদ দিন। ওকে বলুন তো, ওর বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, সে আজকে কোটি টাকার মালিক। ও আবার ফাইনাল সেমিফাইনালের কথা বলে, পাঁচাটা গোলাম তৃণমূলের ফাইন, ওরটাকে কুকুর আসে না তো মানুষ তো অনেক দূরে থাকে। উনি বলছেন নরেন্দ্র মোদীকে আমি দেখিয়ে দেবো যে অনেক মানুষ ভাবছে যে আমি কেন মুখ খুলছি না, আমি মুখ খুলবো ফাইনাল। আরে তুই মুখ খোল, যা কর, আগে নিজের ভাইপোকে সামলা, আগে নিজের ভাইপোকে সামলা, আগে আব্বাস সিদ্দিকে সামলা, আগে নওশাদ সিদ্দিকে। এই নিজের বগলে গন্ধ, অপর জায়গায় বলছে ওই লোকটার বগলে গন্ধ। আরে নরেন্দ্র মোদী তো অনেক দূরে থাক, নিজের ভাইপোকে সামলা। মানিকদা কি বলবেন? একদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আবার উত্তাল হয়েছে, সেই নিয়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভায় আন্দোলন করলেন। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশে একটি মসজিদ সার্ভে করতে গিয়ে মুসলিম সম্প্রদায়ের 5 জন মানুষকে মেরে দিয়েছে। কী বলবেন এই বিষয়ে? দেখুন, বাংলাদেশের যেটা ঘটছে এই মুহূর্তে, সেটা একটি রাজনীতি, এবং এর পিছনের রাজনীতিটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতি। আর ভারতের যেটা ঘটছে সেটা রাজনীতি, কিন্তু ভারতের ভিতরের রাজনীতি, যেটা ভারত রাষ্ট্র তার দর্শন, তার নীতি অনুযায়ী যা যা বলে গেছিল 1925 সালে আরএসএস প্রতিষ্ঠা হওয়ার সময় থেকে 2014 সালে তারা সরকারে আসার পর থেকে, এমনকি এদের যে ম্যানিফেস্টো বা বেদ যেটাকে বলে, গুরুজি গোলওয়ালকার যেটা বলেছিলেন, সেই বলাকে কেন্দ্র করে ভারতের রাজনীতি এবং শেষ জায়গায় আসতে চলেছে। সেখানে কি বলেছিলেন ভারতে বলেছিলেন যে গুরুজি গোলওয়ালকার বা আরএসএস কি বলেছিলেন, যে মুসলমানরা যতক্ষণ পর্যন্ত হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসবে, যতক্ষণ পর্যন্ত দাড়ি টুপি পোশাক আশাক না পাল্টাবে, ততক্ষণ হিটলার যা ঘটনা ঘটিয়েছিল, কী ঘটনা ঘটিয়েছিল, 60 লক্ষ ইহুদিকে ধ্বংস করেছিল, সেই একই পথে যেতে হবে এখানকার মুসলমানদের। ফলে মুসলমানদের শুধু মারধরই নয়, তাদের জমি জায়গা বাড়ি ঘর, ধর্ম, বিয়ে, নিয়ম কানুন, নামাজ আজান জাকাত, সমস্ত কিছুটাই আজকে ভারতবর্ষে নিয়ে নেবে, তার প্রস্তুতি এবং শেষ পর্যায়ে এসে গেছে। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে, দেখুন, বাংলাদেশের গণঅভ্যুত্থান 5ই আগস্টের পরে অনেক ঘটনা ঘটেছিল। হিন্দু নিধন বলে আমরা শুনেছিলাম, কিছু মানুষ অত্যাচারিত হয়েছিল। আমরা যারা একটু সমাজের কথা ভাবার চেষ্টা করি, আমাদের কাছে সংখ্যালঘু মানে সারা পৃথিবীর সংখ্যালঘু। আমরা বাংলাদেশের সংখ্যালঘুর পাশে যেমন দাঁড়াবো, আমরা ভারতের সংখ্যালঘুর পাশে দাঁড়াবো, পৃথিবীর যে কোনো সংখ্যালঘুর পাশে, শুধু সংখ্যালঘু নয়, প্রকৃতির পাশে আমরা দাঁড়াবো। এটাই মানুষের ধর্ম, মানবতার ধর্ম। কিন্তু বাংলাদেশের যে ঘটনাটা আজকে ঘটেছে বা এখন যেটা ঘটেছে, সেটা কিন্তু সংখ্যালঘু নিধন নয়। যতগুলো ঘটনা ঘটছে তার 90% যদি দু চোখ খুলে দেখার চেষ্টা করা যায়, তাহলে দেখা যাবে এটা একটা পরিকল্পনা। এটা একটা বাংলাদেশকে অস্থির করে রাখার, হিন্দু মুসলমানের ডিভাইড করে দাঙ্গা লাগানোর জন্য একটা আন্তর্জাতিক চক্রান্ত। সেই চক্রান্তর মধ্যে তাবড় দেশ জড়িয়ে আছে। 1 2 নম্বর হচ্ছে এই যে বাংলাদেশের সনাতন ধর্মের প্রতিনিধি চিন্ময় সাধু, আসলে তো সে শূদ্র বেটা, চিন্ময় দাস, তথাকথিত নিম্নবর্ণের মানুষ, যাদেরকে চিরকাল ব্রাহ্মণ্যবাদীরা, আর্যরা পায়ের নিচে পিষে রেখেছে। সেই দাসের বেটা এখন সে সনাতনের হেড হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে, সনাতনের সঙ্গে হিন্দুর কোনো সম্পর্ক নেই, আর ইস্কনের সঙ্গেও সনাতনের কোনো সম্পর্ক নেই।